আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই পাঠ পরিচিতি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তৃতীয় অধ্যায়টি শেষ করেছি। আজকে একটি নতুন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবা। প্রথমেই দেখি নিই শিখন ফল। এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো সেটা একটু দেখি। আজকে আমরা এই অধ্যায় থেকে রাষ্ট্র ও সরকার সম্পর্কে জানব এবং রাষ্ট্রের যে ধরন সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি আমার পুরো ক্লাসটির সাথে থাকো তাহলে এই দুটি বিষয় নিয়ে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। প্রথমে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এ সম্পর্কে একটু আমি কিছু আলোচনা করি, যেহেতু আজকে একটি নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং অধ্যায়টির নাম হলো রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসাবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদা ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। আজকে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার পদ্ধতি সম্পর্কে জানব। তো শিক্ষার্থীরা পুরো ক্লাসটা তোমরা আমার সাথেই থাকবা এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবে। রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার এ দুটি অনেক সময় সমার্থক হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান, এটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদান মধ্যে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্বের মধ্যে একটি উপাদান মাত্র। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এক ধরনের নয়। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে। আমরা পূর্বেই পড়েছি যে রাষ্ট্রের গঠনের যে উপাদান সেটি হলো চারটি। কী কী সেটা? জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। প্রত্যেকটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কিন্তু এই চারটি উপাদান অত্যাবশ্যকীয় বিষয়। এই চারটি উপাদান অবশ্যই থাকতে হবে। একটা রাষ্ট্র গঠন করতে অবশ্যই এই চারটা উপাদান থাকতেই হবে। আর এই চারটি উপাদানের মধ্যে হলো সরকার একটি। একটি রাষ্ট্র গঠন করতে যেমন চারটি উপাদান খুব জরুরি, কিন্তু একটি রাষ্ট্রের সরকার গঠন করতে বা সরকার ব্যবস্থা কিন্তু সব দেশে একই রকম নয়। এক এক দেশের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী এক এক দেশের সরকার ব্যবস্থা এক এক রকম হয়ে থাকে। তো আমরা এগুলো পরবর্তীতে যখন আমরা আলোচনা করব তখন এ সম্পর্কে তোমরা জানতে পারবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কী। এবারে আমরা রাষ্ট্রের ধরন সম্পর্কে জানব। বিশ্বের বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য করা যায়। নিচের ছকে রাষ্ট্রের বিভিন্ন রূপ লক্ষ্য করি। আমি ছকের মাধ্যমে, এটা তোমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে ছকটি, তারপরেও তোমাদের সুবিধার্থে ছকটি আমি আবার দিয়েছি এবং আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। তোমরা ছকটি মনোযোগ সহকারে দেখো। কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? প্রথমেই হচ্ছে রাষ্ট্র। বাঁদিকে আমরা দেখি অর্থনৈতিক ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। অর্থাৎ রাষ্ট্র তিনটি ভিত্তিতে হয়ে থাকে। একটা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে। অর্থনৈতিক ভিত্তিতে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটি হলো পুঁজিবাদী, অন্যটি হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। অর্থনৈতিক ভিত্তিতে আমরা দুটি দেখতে পারি, একটি হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, অন্যটি হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তিতে আবার রাষ্ট্র দুই রকম হয়ে থাকে, একটি হলো গণতান্ত্রিক রাষ্ট্র, অন্যটি হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আবার
ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র দুরকম হয়ে থাকে, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এছাড়াও আরেকটি রয়েছে, সেটি হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে, যেটা হলো জনকল্যাণমূলক রাষ্ট্র। এরপর আমরা দেখি আরও একটি আছে, সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে, যেমন রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও নিরঙ্কুশ রাজতন্ত্র। আশা করি এই ছকটি আমি পুরোটাই তোমাদের আলোচনা করব পরবর্তীতে পর্যায়ক্রমিক যখন আমরা ক্লাসগুলো করব, তখন এই ছকটা সম্পর্কে এবং প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো এবার চলো আমরা পরবর্তী আলোচনায় যাই। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, যেটা আমরা একটু আগে ছকের মধ্যে দেখলাম, সেই অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দু ধরনের হয়, যেমন পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র। আমি বিষয়টি আবার বলছি, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দু ধরনের হয়, যেমন পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, অন্যটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এবার আবার পুঁজিবাদী রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকার ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন হয়। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী। এখন পুঁজিবাদী রাষ্ট্রটা কি? পুঁজিবাদী রাষ্ট্র বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো যে রাষ্ট্রের যে নাগরিকরা আছে তাদের যে সম্পত্তিগুলো আছে সেগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ নিজের মালিক, অর্থাৎ একটা জমি বা একটা বাসা বাড়ি, একটা গাড়ি, এগুলোর মালিক হচ্ছে ব্যক্তি নিজেই, অর্থাৎ নাগরিক নিজেই। এই সরকার ব্যবস্থা উৎপাদনী উপাদানসমূহ, যেমন উৎপাদনী উপাদানগুলো কি কি আমরা জানি, ভূমি, শ্রম, মূলধন, ব্যবস্থাপনা, এই সবগুলোই ব্যক্তি মালিকানায় থাকে। এদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরকার ব্যবস্থা পরিচালিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে কি হয়, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। রাষ্ট্র নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন থাকে, অর্থাৎ এই পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে নাগরিকগণ এই যে সম্পদগুলো রয়েছে এগুলো ব্যক্তি মালিকানা বা নিজে মালিক হিসাবে থাকে এবং ভোগের ক্ষেত্রে এগুলো যখন এই মালিক তখন এগুলো ভোগের ক্ষেত্রেও স্বাধীনতা থাকে। এবং বর্তমান বিশ্বে অধিকাংশই রাষ্ট্রই আমরা এখন পুঁজিবাদী দেখতে পাই। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র এবং পুঁজিবাদী রাষ্ট্র সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমরা ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র সম্পর্কে জানব। ক্ষমতার মালিক কে? জনগণ না একক কোনো ব্যক্তি না গোষ্ঠী? ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুভাগে ভাগ করা যায়। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র মানে আমি এখানে যেটা সুন্দরভাবে লিখেছে যে ক্ষমতার মালিককে, জনগণ না একক কোনো ব্যক্তি না গোষ্ঠী? ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটি হচ্ছে একনায়কতন্ত্র। এই যে ক্ষমতার মালিককে, যদি জনগণ ক্ষমতার মালিক হয় তাহলে সেই রাষ্ট্রটি অবশ্যই কি হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হবে। আবার যদি একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকে তাহলে সেটা কি হবে, একনায়কতন্ত্র রাষ্ট্র হবে। তো ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র যে দুই প্রকার, গণতান্ত্রিক রাষ্ট্র এবং একনায়কতন্ত্র, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো। তারপর আমি তোমাদের বোঝার সুবিধাতে আরেকবার বলছি, গণতান্ত্রিক রাষ্ট্র হলো জনগণের ক্ষমতার উপর ভিত্তি করে যে রাষ্ট্র গঠিত হয় বা জনগণের উপর নির্ভর করে, সেটা মূলত বা যেই রাষ্ট্রে জনগণের উপর সকল ক্ষমতা থাকে সেটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্র। আর যে রাষ্ট্রে একক কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর উপর ক্ষমতা থাকে সেটি মূলত একনায়কতন্ত্র রাষ্ট্র। তো আশা করি শিক্ষার্থীরা এই আলোচনার মাধ্যমে তোমরা ক্ষমতার উৎসের ভিত্তিতে যে রাষ্ট্র
সম্পর্কে জানলা, অর্থনীতির ভিত্তিতে এবং পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে এ সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। এবারে বাড়ির কাজ। ঝটপট খাতা কলম বের করে তোমরা বাড়ির কাজটি লিপিবদ্ধ করে ফেলো। বাড়ির কাজটি কি আমরা একটু দেখি। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্যের তুলনামূলক ছক তৈরি করো। প্রশ্নটি আমি আবার বলছি, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্যের তুলনামূলক ছক তৈরি করো। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নতুন একটি ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।